বাস্তবতা হচ্ছে যে হ্যাঁ সিন্ডিকেট প্রবলভাবে আছে, তীব্রভাবে আছে, এবং সেটা প্রতিনিয়ত আরো বেশি মনে হয় শক্তিশালী হচ্ছে, যার কারণে একটা নির্দিষ্ট কিছু কণ্ঠের বাইরে আমরা কি সত্যিকার অর্থে ফিল্মে নতুন কণ্ঠ পাচ্ছি? তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি, জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি, তুমি আর নেই সে তুমি। আমি অ্যাকচুয়ালি এই স্টুডিওর মধ্যে আপনারা আসছেন, থ্যাংক ইউ, এখানেই আমার কাজ হয়। তো এখন আপাতত আমি নিজের যদি বলতে হয়, আমি নিজের একটা অ্যালবামের কাজ করছি, যেখানে আমি আমার সেকেন্ড ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম হবে, এটা ইপি। অ্যান্ড আমি পুতুলকে নিয়ে একটা অ্যালবামের কাজ করার চিন্তা করছি সেই বিয়ের টাইম থেকে 4 বছর আগে। সেটা এখনো হয় নাই, কিন্তু ইনশাল্লাহ খুব শিগগিরই এটা এবার হবে। অ্যালবাম না হলেও আমাদের সিঙ্গেল রিলিজ হয়েছে বেশ কিছু, সেটা না হয়েছেও। হ্যাঁ, সেটা আমি চাচ্ছি এবার একটা অ্যাট লিস্ট 5টা গানের একটা ইপি অ্যালবাম পুতুলকে নিয়ে করার। আর এর মধ্যে যেটার কাজ হচ্ছে মেইনলি আমার অনেকগুলো ব্যান্ডের সাথে কাজ করা হচ্ছে অ্যাজ এ প্রোডিউসার। আমাদের যে কটা গানে পর্যন্ত এসছে বেশিরভাগ গান হয় রেজার লেখা, না হয় আমার লেখা। এখন পর্যন্ত বাইরের কাজ, হ্যাঁ আমরা একটা আশিস দেব রয়ের কথাও সুরে বেশ কিছু কাজ আমরা করেছি, যেখানে রেজা কম্পোজার সঙ্গীত পরিচালনা করেছে এবং আমি গেয়েছি। সেটা ছাড়া আমাদের নিজস্ব কাজের ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের দুজনের লেখার বাইরে এখনো কাজ করিনি। তো সেভাবেই 5টা গানের একটা ইপি আসবে আমাদের, যার মধ্যে প্রথম গানটা অবশ্য আমরা প্রকাশ করেছি, পরবর্তীতে 5টা হয়ে গেলে সেটাও হয়তো বা একসঙ্গে আমরা প্রকাশ করব ইপি হিসেবে। প্রথম গানটা লিখেছি আমি, না আমি, শীতের একলা রাতে গানটার শিরোনাম আমি লিখেছি, সুর সঙ্গীত করেছে রেজা। এরপরে একটা গান আসবে আমাদের, তৈরি হয়ে আছে গানটা, সেটার শিরোনাম একটি খুনের রাত। সেটা কে লিখেছে? আমি, সেটাও তুই লিখেছিস? আচ্ছা, সেটা আমি লিখেছি, সে ভাবনাটা রেজার লিখেছি, আমি সুর করেছে সুর সঙ্গীত রেজার। এই গানটা একটা আমাদের সেকেন্ড জ্যাজ কম্পোজিশন বলা যায়, দ্বিতীয়বারের মতন জ্যাজ একটা কম্পোজিশনে রেজা আমাকে দিয়ে গাওয়াচ্ছে। প্রথম গেয়েছিলাম বিষাক্ত সুর শিরোনামে একটা গান, সেটাও রেজার কম্পোজিশনে একটা গান ছিল। ভেবেছিলে তুমি বলবে আমাকে মনের জমানো কথা, আমি কি বসে শুনবো সেদিন, সে কি আমার ভাবনা, তুমি আছো বলে আশায় থাকি তোমার ওই মিষ্টি হাসি, আমি শুনে ভাবি এ কি অদ্ভুত বিষাক্ত সুরের বাঁশি, সালে পুতুল মেলবোর্নে গিয়েছিল, এন্ড আমরা একসাথে পারফর্মও করেছি, কিন্তু তার সাথে মনে হয় হয়তো 2টা কথা এদিক ওদিক হয়েছে। হ্যালো, আমি রেজা, আমি পুতুল, আজ শো শেষে ঠিক আছে ভালো থাকবেন। আমার ক্ষেত্রে তো আমার নামটা মানে আমি বাংলাদেশে চলে আসার পর ওর নামটাও আমার মনে ছিল না, দুঃখিত সেটার জন্য। মানে এতই অল্প সময়ের একটা সাক্ষাৎ ছিল আর কি। যেদিন অনুষ্ঠান ছিল সেদিন সিডনি থেকে ফ্লাই করে মেলবোর্ন আসা, দুপুর বেলায় পৌঁছেছি। দুপুরের পরে একটুখানি আমরা প্র্যাকটিস করার সময় পেয়েছিলাম, 1 ঘন্টার মতন সব মিউজিশিয়ানদের সঙ্গে, এবং সন্ধ্যায় আমাদের শো। মানে শোয়ের চিন্তায় তখন অন্য আর কিছু খেয়াল করবার সুযোগই নেই। তো খুব তড়িঘড়ি করে তৈরি হয়ে শো করলাম। শোতে গিয়ে আমাদের খুব মানে কথা কি হয়েছে কি একটা দুটো তাও জানি না। আমি একটা অ্যালবাম উপহার দিয়েছিলাম সবাইকে, ওখানে যারা মিউজিশিয়ান ছিলেন 4 জনকে। তখন আমার নতুন একটা অ্যালবাম এসেছিল, এই পর্যন্তই। তারপরে মনে হয় ফেসবুকে আমরা যুক্ত হয়েছিলাম, কিন্তু ওই পর্যন্তই। মানে কখনো এরপর আর কথাবার্তা খুব একটা এগোয়নি। আমি দেখতাম ও সেখানকার আপডেট মিউজিক করছে টুকটাক, সেইগুলো আবার
আমারটাও নিশ্চয়ই দেখতো, এই আর কি। কিন্তু আমাদের প্রথম কাজ করা হলো বাংলাদেশে 2021-এ এবং যে আগে বলছিলে আমাদের আশিস দায়ের একটা গানে। আশিস দা আমাকে তখন গানটা পাঠিয়েছেন যে এই গানটা আপনাকে দিয়ে করাতে চাই, আমাকে মানে গানটা মানে তৈরি কিভাবে করতে পারি। তো তখন রেজার সঙ্গে আমার কথা হচ্ছে, তার কিছুদিন আগে জানলাম যে বাংলাদেশে এখন ফুল টাইম মিউজিশিয়ান, মানে মিউজিক ডিরেকশনের দিকে, সঙ্গীত পরিচালনার দিকে সে মন দিয়েছে। তো আমি গল্পের ছলেই বলছিলাম যে এরকম একটা কাজ আছে, করবে নাকি আমার সঙ্গে। তখনও তুই তো যাই নাই কিন্তু। হ্যাঁ, তো সেই থেকে আমাদের কাজ করা শুরু হলো এবং তারপরে একে একে 3টা কাজ করা হলো পরপর আশিস দায়ের কাজ। স্বপ্নের ডানা মেলে, প্রশ্ন, কখনো সুখ কি, সাদা কাগজে, 4টা না, সাদা কাগজে আমাদের বিয়ের পরে এসছে, তো বিয়ের আগে 3টা করা হয়েছে। এবং সেইভাবে কাজের সূত্রে বন্ধুত্বটা এত পাকাপোক্ত হয়েছে যে আমাদের মনেই হয় না যে খুব দীর্ঘদিনের, একেবারে ছোটবেলার বন্ধু নই আমরা। কিন্তু আমার মনে হয় বন্ধুত্ব ব্যাপারটা এমনই যে যার সঙ্গে যার বনিবনা হয়ে যায়, মনের মিলটা হয়ে যায়, সেক্ষেত্রে সময়, কত বছরের দীর্ঘ বন্ধুত্ব, সেটা খুব একটা কিছু মানে বিষয় নয় আর কি। তখন রেজার এই স্টুডিওটা ছিল না, তখন স্টুডিওটা ছিল বাসায়, যে বাসাতে পরিবারের সকলেই আছেন। আমার বর্তমান শাশুড়ি মা, যিনি, তখন তো আন্টি ডাকতাম, আন্টি, আঙ্কেল, তখন সবার সঙ্গে দেখা হচ্ছে, প্রায় দিন যাচ্ছি কাজ করতে। তো সেইভাবেই আমাদের কিন্তু একেবারেই পরিবারের মনে হওয়াটাই পরে আমাদেরও মনে হয়েছে যে হয়তোবা তারা ঠিকই বলছেন যে আমরা দুজন এক হলে ভালো কিছু হতে পারে। আমরা অনেক গানই গুনগুন করি যেগুলো দুজনেরই খুব পছন্দের। তুমি আর নিশি, তুমি গাইতে পারি। তুমি আর, তুমি আর, তুমি আর নেই সে তুমি, জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি, তুমি আর, তুমি আর, তুমি আর নেই সে তুমি। এই জায়গাটা নিয়ে মাঝে মাঝে হতাশাও কাজ করে কিছুটা, কিন্তু পরবর্তীতে মনে হয় যে হ্যাঁ, সময়টা বদলে গেছে। একটা সময় ছিল যখন পৃষ্ঠপোষকতা ব্যাপারটার সঙ্গে শিল্পীদের পরিচয় ছিল। আমার তো মনে হয় এখন যারা নতুন এসছে তারা এই পৃষ্ঠপোষকতা ব্যাপারটার সম্পর্কে জানেই না। তারা প্রস্তুতি নিয়ে আসে যে আমার নিজের গান নিজেকেই করতে হবে, নিজের চ্যানেল থেকেই প্রকাশ করব, প্রচারের কাজটাও নিজেকে করতে হবে, মিউজিক ভিডিওটাও নিজেকে করতে হবে, একটা বড় অর্থায়ন এখানে দাবি করে সমস্তটা। 2007-08-এ যখন আমাদের প্রথম অ্যালবাম আসছে, তখন পর্যন্ত অ্যালবামের সেই উত্তেজনা, সেই রোমাঞ্চগুলো কিন্তু ভীষণভাবে উপভোগ করেছি, কিন্তু খুব বেশি দিন সেটা আমাদের কপালে সয়নি। এর পরপরই সিডি বিলুপ্ত হলো এবং ক্রমান্বয়ে আমরা প্রযুক্তিগত দিকে চলে গেলাম, আমরা তখন ডিজিটাল প্ল্যাটফর্মে চলে গেলাম। এবং তার ফলে যেটা হলো যে হাতে ধরে অ্যালবামের যেই আনন্দ, সেইটা আর হচ্ছে না। কাভারের মধ্যে অনেক কিছু লেখাঝোকা, নিজের সমস্ত কিছু দিয়ে শ্রম, স্বপ্ন, একটা মলাটবদ্ধ হয়ে একটা অ্যালবাম হওয়া, সেটা তো চলেই গেল। এবং সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গেল এরপরে গান প্রকাশ কিভাবে করব, প্রচার কিভাবে করব। একটা কাজ করতে গেলে শুধু তো আমি একটা অডিও প্রোডাকশন করলেই হবে না, সেটার সঙ্গে একটা মিউজিক ভিডিও লাগবে, সেটাকে আবার বুস্ট করতে হবে, আবার একটা এমন চ্যানেলে দিতে হবে যেখানে যথেষ্ট সাবস্ক্রাইবার আছে, মানে নানান রকম জটিল সমীকরণে আমরা পড়েছি। এবং সেটার সঙ্গেই ধীরে ধীরে ধাতস্থ হতে শুরু করেছি একটা সময়ের পরে গিয়ে। কিন্তু ভীষণ মিস করি, কারণ বড় কোম্পানির মাধ্যমে গান বের হওয়ার তো ব্যাপারটাই আলাদা। অনেক বড় পরিসরে গানগুলো পৌঁছানোর একটা সুযোগ থাকে এবং সেখানে শিল্পীর খুব একটা লগ্নিও করতে হয় না, উল্টো শিল্পীর সম্মানী দিয়ে তারা কাজগুলো করান। সে কাজ তো এখন নেই, কার কাছে যাব? এবং অডিও প্রোডাকশন হাউসও তো সেই অর্থে নেই বললেই চলে। এখন যেগুলো অডিও প্রোডাকশন হাউস ছিল সেগুলো এখন সব নাটক তৈরি করছে, শর্ট ফিল্ম বানাচ্ছে। তো সুতরাং গানের জায়গাটা একেবারেই মানে অবহেলার জায়গায় চলে গেছে আর কি, আমার মনে হয়। সে সময়টাতে চলচ্চিত্রে অনেক গান হতো, চলচ্চিত্রের গান গেয়েই কিন্তু একজন শিল্পীর মৌলিক গানের ভাণ্ডার সমৃদ্ধ হতো, প্রচার হয়ে যেত, বড় পরিসরে বড় পর্দায় গান বাজলে অনেক বড় পরিচিতির জায়গাটা আসতো। আমাদের এই সময়টা তার থেকে অনেকটাই ভিন্ন এবং
বর্তমান বাংলাদেশে সঙ্গীত চর্চা করে পেশা হিসেবে নিয়ে টিকে থাকার লড়াইটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে আমি নিজেও হয়তো চাইবো না যে আমার কন্যাটি অন্য আর কোনো পেশায় না গিয়ে শুধুমাত্র মিউজিক করবে, সেই চিন্তাটা করুক। কারণ ভুক্তভোগী হিসেবে তো আমরাই জানি যে এটা কতটা অনিশ্চয়তার একটা জায়গা। আমি যে ব্যাংকে কাজ করতাম, ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকে, সে ব্যাংকেও সিন্ডিকেট ছিল। মানে ধরেন আমাদের একটা গ্রুপ অফ পিপল ছিলাম যে আমরা যে কাজটা করছি, এবং কোনো নিউ কামার আসলে আমাদেরও একটু আচ্ছা নতুন একজন আসছে, আচ্ছা ঠিক আছে আসছে, মানে একটু রিলাক্টেন্ট থাকতাম যে ওকে আমাদের ভিতরে অ্যাক্সেসটা কতখানি দিব। এবং আসলে যে জিনিসটা হয় কি, বাট সিন্ডিকেট সব জায়গায় থাকা ভালো, এটাতে একটা ইউনিটি, একটা বন্ডিং সবই থাকে। কিন্তু আমি যে জিনিসটা মনে করি যে কেউ যদি এফোর্টটা দেয়, কেউ যদি অনেস্টলি কাজ করে এবং তার কাজের কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে একটা তাকে ফেয়ার চান্স দেওয়া উচিত। কোথায় কি সিন্ডিকেট হচ্ছে, কোথায় কি হচ্ছে আমি আসলে জানিও না খুব একটা, আমি মিশিও না খুব একটা। এবং আমার কথা হচ্ছে যে আমি তো এখানে বসে গান বের করতে পারছি, আমার একজন সিঙ্গার আছে, এবং আল্লাহর রহমতে একটা জিনিস আমি বলবো, পুতুলকে বিয়ে করার পর আমাকে এই পুরো আমাদের ইন্ডাস্ট্রির সবাই খুব আদর করে। কয়েকজন দুলাভাই হিসাবে, ইন্ডাস্ট্রির দুলাভাই হিসাবে আদর করে, কয়েকজন ছোট ভাই হিসাবে আদর করে, কয়েকজন ছেলের মতন আদর করে। তো আমি সবার থেকে অনেক আদর পেয়েছি। এবং আমি যদি বলি যে না আমি সিন্ডিকেটের ভুক্তভোগী, তাহলে এটা একদম অন্যায় হবে, কারণ আমার সাথে কখনো এরকম অন্যায় কেউ করে নাই। নিশ্চয়ই বুঝতে পারছেন যে সে ভীষণ ইতিবাচক মানসিকতার, তার কাছে সবটাই ভালো, আমার চোখে তো সকলই শোভনের মতন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে হ্যাঁ, সিন্ডিকেট প্রবলভাবে আছে, তীব্রভাবে আছে, এবং সেটা প্রতিনিয়ত আরো বেশি মনে হয় শক্তিশালী হচ্ছে, যার কারণে একটা নির্দিষ্ট কিছু কণ্ঠের বাইরে আমরা কি সত্যিকার অর্থে ফিল্মে বা নতুন কণ্ঠ পাচ্ছি? এর ফলে কিন্তু অনেক সম্ভাবনাময় কণ্ঠ আসতেও আসে না। হয়তো একটা কাজ হলো, খুব চারদিকে নাম শুনছি, কিন্তু তার যেই জায়গায় যাওয়ার কথা ছিল, যে সুযোগগুলো পাওয়ার দরকার ছিল, সেগুলো ঠিক পেল না। তো এইটা মনে হয় সামগ্রিক অর্থে আমাদের দেশটা ছোট, আমাদের সঙ্গীতাঙ্গনটা আরও ছোট। সেই জায়গার মধ্যে যদি দলাদলি হয়ে আরও ছোট ছোট দলে ভাগ হয়ে যাই আমরা সকলে, তাহলে দিন শেষে আমাদের সঙ্গীতাঙ্গনেরই ক্ষতি, আমাদের সংস্কৃতিরই ক্ষতি। মূল্যবান কণ্ঠগুলোকে সুযোগ না দিতে পারলে গানেরই ক্ষতি, আমার কাছে এটাই মনে হয়। এখন আসলে ভাই মিউজিকের মধ্যে না আরেকটা জিনিস আমরা অনেকেই চিন্তা করি না, বাট মিউজিকের মধ্যে কিন্তু বিজনেসটাও আছে। এবং বাইরের দেশে মিউজিক বিজনেস, এটার নিয়ে একটা সাবজেক্ট আছে, এটা নিয়ে একটা ডিগ্রি আছে। তো যেটা হয় কি, যারা মিউজিকটাকে বিজনেস হিসাবে চিন্তা করে, আমি চিন্তা করছি, আমি যদি আজকে একদম বিজনেসম্যান ভাবে চিন্তা করি মিউজিক্যালি, আমি চিন্তা করবো যে আচ্ছা আমার ট্রেন্ড হচ্ছে এইটা, আমি যদি এই গান বানাই, আমি যদি এই সিঙ্গারকে দিয়ে গানটা গাওয়াই, আমি যদি এই টিকটকারকে দিয়ে গানটা প্রমোট করি, তাহলে আমার এটার ইনভেস্টমেন্ট হচ্ছে এত টাকা, বাট এটার থেকে আমি রিটার্ন পাবো হচ্ছে এত টাকা। আমার রিটার্নটা চলে আসবে, ওই গান তারপর ভাইরাল থাকলো বা না থাকলো, সেটার মধ্যে যথেষ্ট সৃষ্টিশীলতা আছে কিনা সেগুলো কোনো ব্যাপার না, আমার ইনভেস্টমেন্ট উঠে আসছে। দিস ইজ মিউজিক বিজনেস। আর মিউজিক ফ্রম দ্য সোল হচ্ছে যেটা শাফিন ভাইরা সারা জীবন, এবং সেটার সঙ্গে মনে হয় বাণিজ্য খাটে না। মানে সেটার সঙ্গে সেটা করবার সময় চিন্তাই করা বা সেই চিন্তাই আসবে না মাথায় যে এই গানটা থেকে আমার কত আয় হবে বা এই গানটা হিট হবে। তো মানে এই যে একটা হিট হওয়ার শব্দটা, এই শব্দটাই মাথায় আসবার কথা নয়। কারণ যে কোনো সঙ্গীত স্রষ্টা তার মনের আনন্দে গান তৈরি করেন, এরপরে সেটা যদি দর্শক শ্রোতার ভালো লেগে যায় সেটা বাড়তি পাও না। মতবিরোধ তো থাকতেই হবে, দুজন সৃষ্টিশীল মানুষ একসঙ্গে থাকা ভীষণ বিপদ। আমি ভাবছি আমারটা ঠিক, ও ভাবছে ওটা ঠিক, আবার দুজন এমন একটা জায়গায় আসা যেখানে ওই যে বলে না লেভেল প্লেয়িং গ্রাউন্ড, ওরকম জায়গায় আসাটাও একটা কঠিন ব্যাপার। সুতরাং ওইটা তো হয়ই, এবং খুব সুস্থভাবেই হয়। মানে অসুস্থভাবে হলে তো আর ঝগড়াঝাটি আর গানই হবে না। আমিও চেষ্টা করি আমার মতামতটা বোঝানোর এবং সেটাকে মানানোর যে হ্যাঁ এটাই ঠিক, এবং এটা হতেই থাকে। বিশেষ করে আমি যখন আমার গান বানাই, আমার লিরিক টিউন কম্পোজিশনে যে গানগুলো হয়, পুতুল গান, সেখানে তো আমি যথেষ্ট পাগলামো করি। একজন মিউজিক ডিরেক্টর, এটা কিন্তু বলা উচিত, কারণ পুতুল গানটা তো ইজ বেসিক্যালি ইওর ডিরেকশন। হ্যাঁ, মানে আমার কম্পোজিশনে হয় সেটা, এবং সেটার মানে পুরো জিনিসটা তত্ত্বাবধান করে রেজা, প্রোডিউসার হিসেবে কাজ করে সে। তো তখন প্রোডিউসারকে মানাতে আমার খুব কষ্ট হয় যে
কি কারণে আমার গানের দৈর্ঘ্য এতটা হয়েছে, কি কারণে আমি এই জায়গায় মিউজিক পার্টটা এতখানি রাখছি আর একটু অল্প না করে, তো এগুলো হতেই থাকে। এবার একটু নতুন কাজ করছি একটা, এটা আমার অনেক দিন ধরে ইচ্ছা করছে, কারণ প্রত্যেক বইমেলা শেষ হবার পর থেকেই আবার নতুন প্রকল্প নিয়ে যেহেতু কাজ করা হয়, তার আগে আমি কিছুদিন খুব পড়াশোনা করি। মানে পড়াটা তো যে কোনো সাহিত্যিকের জন্য একেবারে মানে সেটা করতেই হবে, কর্তব্য, কিন্তু সেই পড়ার ধরনটা একটু অন্যরকম হয়। ভবিষ্যতের জন্য আবার নিজেকে প্রস্তুত করতে সেইটা একটা অন্যরকম একটা পড়াশোনার মধ্য দিয়ে আমি যাই। তো এবার বইমেলার পরে আমার যেটা হয়েছে, আমি খুব রবীন্দ্রনাথের ছোট গল্প পড়ছিলাম, এবং পড়তে পড়তে আমার কাছে মনে হলো যে এটা এত অন্যরকম একটা আনন্দ দিচ্ছে আমাকে, ছোট গল্পের বিষয়টা যে খুব সংক্ষিপ্ত, ঠিক উপন্যাসের মতন বড় পরিসর নয়, আবার কবিতার মতন ছোট নয়, এটা এমন একটা মাধ্যম যেখানে কাজ করার অনেক কিছু আছে। এবং তখন আমার মনে হলো যে আগামী বইমেলাতে আমি 10টা ছোট গল্প দিয়ে একটা ছোট গল্পের বই করতে চাই প্রথমবারের মতন, এবং সেটা আমার একাদশ বই হবে। শীতের একলা রাতে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে কফি কাপ হাতে ধরে মন কোথা গেল হারিয়ে। শীতের একলা রাতে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে কফি কাপ হাতে ধরে মন কোথা গেল হারিয়ে। নিজের ছায়া দেখি হঠাৎ সোডিয়ামের হলুদ আলোতে, একলা আছি আমি বেশ, আছি মন্দ আর ভালোতে, একটা কফি আর গানেতে ডুবে থাকি নিজের ভিতরে, আছি মিশে সাদার কালোতে, অদ্ভুত রং করা শহরে।